তো আজকে আমরা পড়বো হচ্ছে কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল। ঠিক আছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল। দেখি আমরা কত দূর করতে পারি পিরিয়ডিক টেবিল, কারণ পিরিয়ডিক টেবিলে আমাদের অনেক কিছু পড়তে হবে। তো আমরা যতটা পারছি এগোবো, নাহলে পরে আমাদের আরেকটা পার্ট করতে হবে পিরিয়ডিক টেবিলে। তো পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণী, আজকে যেটা আমরা করছি সেটা হচ্ছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তো এটার যেটা আমরা যদি মেন পোর্শনের দিক থেকে যদি আমরা পড়াশোনা করি বা পড়ি, তাহলে পরে আমরা জাস্ট যেগুলো আমাদের দরকার হবে সেগুলো আমরা করব। পিরিয়ডিক টেবিলটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে, বা ডাইরেক্টলি না হলে ইনডিরেক্টলি আমরা কোশ্চেন এখান থেকে পেয়ে যাই। তো বলছে যে পিরিয়ডিক টেবিলে বা পর্যায় সারণী থেকে আমরা যদি দেখি, তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক ল, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণী বলছে যে ইন দ্য ইয়ার 1871 অর্থাৎ 1871 খ্রিস্টাব্দে বা সালে ডিমিট্রি মেন্ডেলিভ, ঠিক আছে, মেন্ডেলিভ কি করেছিল, 63টি এলিমেন্ট নিয়ে একটা টেবিল তিনি বানিয়েছেন। সেই টেবিলটার নাম বলছে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল। তাহলে বলছে এই পিরিয়ডিক টেবিল যখন বানানো হয়েছিল তখন মোট 63টা এলিমেন্ট ছিল। ঠিক আছে, বলছে যে এই 63টা যে এলিমেন্ট ছিল সেটা দিয়ে তিনি পিরিয়ডিক টেবিল বানিয়েছেন। এবার সেই পিরিয়ডিক টেবিলটা যখন বানানো হয়েছিল তখন সেই পিরিয়ডিক টেবিলটা একটা লয়ের উপর বেস করে তৈরি হয়েছিল, বা একটা সূত্রের উপর বেস করে সেই পিরিয়ডিক টেবিলটাকে তৈরি করা হয়েছিল। সেই সূত্রটা কি? সূত্রটাকে আমরা বলছি মেন্ডেলিফের পর্যায় সূত্র। সেই মেন্ডেলিফের পর্যায় সূত্র কি বলেছে, যে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার পারমাণবিক তাহলে বলছে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তার পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে বলছে যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক যে ধর্মটা আছে সেটা হচ্ছে কি, হচ্ছে যে তার যে পারমাণবিক গুরুত্ব, সেই পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পুনরাবৃত্ত মানে আবার রিটেইন করে, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, অর্থাৎ আবার আগের মতো করে যে সিমিলারিটি চলে আসে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি মেন্ডেলিফের পর্যায় সূত্র বা মেন্ডেলিফের পর্যায় সূত্র। ঠিক আছে, তাহলে এবার বলছে এই মেন্ডেলিফের পর্যায় সূত্রে আমরা কি দেখলাম, যে এটা হচ্ছে পুনরাবৃত্ত হচ্ছে। তাহলে তার উপর ভিত্তি করে তিনি কি করেছেন, যে এই যে পারমাণবিক গুরুত্বগুলোকে ক্রমান্বয়ে তিনি সাজিয়েছেন, অর্থাৎ প্রথমে 1 2 3 এইভাবে ডট 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 করে তিনি সাজিয়েছেন। সাজানোর পরে দেখেছেন যে মৌলগুলির ভৌত এবং রাসায়নিক ধর্মটা কি হচ্ছে, পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে আবার পুনরাবৃত্ত হচ্ছে। এটাই হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্র বা মেন্ডেলিফের পর্যায় পিরিয়ডিক ল, যেটাকে আমরা বলছি মেন্ডেলিফ পিরিয়ডিক ল। এবার বলছে যে এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে যদি আমরা দেখি, তাহলে পরে মেন্ডেলিফের পর্যায় সারণীটা আমরা দেখে নিই একবার। মেন্ডেলিফের পর্যায় সারণী যদি আমরা দেখি, তাহলে পরে বলছে এই মেন্ডেলিফের পর্যায় সারণীতে এই যে আমরা দেখব যে কখানা, 6টা মোট আমাদের পর্যায় ছিল।
ঠিক আছে, ছখানা পর্যায় ছিল এবং এখানে 8টা, মোট 8টা এবং তার সঙ্গে আরেকটা, টোটাল 9টা আমাদের শ্রেণী ছিল। তাহলে 8খানা পর্যায় এবং 9টা শ্রেণী ছিল মেন্ডেলিফের পর্যায় সংখ্যা। তো 7টা পর্যায় ছিল এবং 9টা গ্রুপ বা শ্রেণী ছিল। যেখানে বলেছে এই যে 8 নম্বর গ্রুপ আমরা লিখছি, সেখানে বলেছে যে আমাদের যে শূন্য গ্রুপটা, সেই শূন্য গ্রুপটাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে 8 নম্বর গ্রুপ এবং শূন্য গ্রুপকে যদি আমরা মিক্স করে দিই, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 9টা গ্রুপ বা 9খানা শ্রেণী। ঠিক আছে, 9খানা শ্রেণী এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এ এবং বি দুটো করে উপশ্রেণী আছে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে 1 নম্বর গ্রুপেও এ আর বি দুটো উপশ্রেণী, 2 নম্বরেও এ বি উপশ্রেণী, 3 নম্বরেও এ বি উপশ্রেণী, 4এও আছে, 5এও আছে, 6এও আছে, 7এও আছে, শুধু 8এ নেই। আর 0 একটা গ্রুপ আছে, যে 0 গ্রুপটা হচ্ছে যে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, সেই নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপটা সেটাকে 0 গ্রুপ বা শূন্য গ্রুপ ধরা হয়েছে। তাহলে এটা হচ্ছে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল। তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা কি দেখলাম, যে টোটাল 9টা গ্রুপ আছে, শূন্যটাকে বাদ দিলে 8টা, শূন্যটাকে নিয়ে 9টা এবং 7খানা মোট পিরিয়ড আছে, মানে পর্যায় আছে। তাহলে 7টা পর্যায়, 9খানা গ্রুপ। তাহলে এই হচ্ছে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণ। এবার বলছে যে আমরা পরবর্তীতে দেখলাম যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কিছু কিছু ভুল ভ্রান্তি আছে। কি কি সেই ভুল ভ্রান্তি আমরা যদি দেখি, তাহলে এখানে যদি দেখি, তাহলে পটাশিয়াম এর হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক গুরুত্ব হচ্ছে 39.10। সেই জায়গায় যদি আমরা দেখি, তাহলে পরে এরপরে আমাদের ছিল হিলিয়াম, নিয়ন, আর্গন। ঠিক আছে, আর্গনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে আর্গনের হচ্ছে 39. এই আর্গন যদি দেখি, আর্গনের অ্যাটমিক ওয়েট ছিল 39.94। ঠিক আছে, তাহলে 39.94 হচ্ছে আর্গনের ছিল। সেই জায়গায় পটাশিয়ামের ছিল 39.10। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আর্গনকে আগে দিয়ে দেওয়া হয়েছে আগের পর্যায়ে। আর এখানে আমরা যদি লিখে নিই হিলিয়াম, নিয়ন, দেন আর্গন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, তাহলে আর্গনের ক্ষেত্রে আমরা দেখছি কি 39.94, অথচ পটাশিয়ামের ক্ষেত্রে 39.10। তাহলে এরকম অনেক কিছু আমাদের যে পিরিয়ডিক যে ল দিয়েছে, যেটা যে অ্যাটমিক ওয়েটের উপর বেস করে, সেখান থেকে আমরা দেখছি যে এখানে কিছু ভুল ত্রুটি আছে। তার জন্য আমরা পরবর্তীতে কি চলে আসলাম, মডার্ন পিরিয়ডিক টেবিলে সুইপ করে গেলাম। মডার্ন পিরিয়ডিক টেবিলে কি বলেছে, মডার্ন পিরিয়ডিক টেবিলে বলেছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল মানে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের পরে, মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে আমরা এখানে যে দেখছি এগুলো সব আছে, সিরিয়াম আছে, এখানে সব এলিমেন্টগুলো আছে, সমস্ত এলিমেন্টই এখানে মোটামুটি আছে, কিছু কিছু এলিমেন্ট নেই। এখানে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, আর্গন আছে, এখানে পটাশিয়াম আছে, এখানে একটা কন্ট্রাডিকশন ছিল। মার্কারির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম কন্ট্রাডিকশন আছে। এখানে ল্যান্থানাইড সিরিজ আছে, ল্যান্থানাম সিরিজ যেটাকে বলা হয় ল্যান্থানাম, আর এখানে অ্যাক্টিনাইড আছে, অ্যাক্টিনাম সিরিজ আছে। তাহলে এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায়। এবার আমরা আসছি মডার্ন পিরিয়ডিক টেবিল বা মডার্ন পিরিয়ডিক ল। তাহলে এবার মডার্ন পিরিয়ডিক ল থেকে আমরা মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরি করেছি। মডার্ন পিরিয়ডিক লতে কি বলেছে, মডার্ন পিরিয়ডিক ল বলেছে যে মৌলগুলোর যে ক্রমান্বয় সেটা ঠিকই আছে, মৌলগুলো যে ক্রমান্বয় বা সাজানোটা সেটা ঠিকই আছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানে যেটা বলেছে, মেন্ডেলিফ যে বলেছে, যে মেন্ডেলিফ বলেছিল যে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট, অর্থাৎ পারমাণবিক ওজনের উপর ভিত্তি করে তিনি তৈরি করেছেন যেটা, সেটা পারমাণবিক ওজন হবে না, সেটা হয়ে যাবে অ্যাটমিক নাম্বার। অর্থাৎ অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে আমরা এবারে তৈরি করব। তার মানে এবার কি বলবে, বলছে যে আগে যা আছে তাই, মৌলের ভৌত ও রাসায়নিক
ধর্ম মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। অর্থাৎ এর আগে যেটাকে আমরা বলেছিলাম পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, সেটাই এখন আমরা বলছি পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক ল বা আধুনিক পর্যায় সূত্র। তাহলে এই আধুনিক পর্যায় সূত্র যেটাকে আমরা বলছি আধুনিক পর্যায় সূত্র, সেই আধুনিক পর্যায় সূত্রে বলেছে যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম, যেটা মেন্ডেলিভ বলেছিল যে পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে, সেটাই এখানে বলা হলো যে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হবে। এবং সেখানে দেখা গেল যে আমাদের মোটামুটি সবগুলোই ঠিকঠাক, অ্যারেঞ্জমেন্টটা ঠিকই আছে। অর্থাৎ মেন্ডেলিফের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ঠিকই আছে, এবং এই লটা ওখানে অ্যাপ্লাই করার ফলে তাদের যে সিকোয়েন্সটা সেটা ঠিকঠাক মিলে গেল। তাহলে এবার আমরা দেখে নিই তাহলে কি বলেছে যে মডার্ন পিরিয়ডিক যে টেবিলটা সেটা কি আছে। মডার্ন পিরিয়ডিক টেবিলে বলেছে মোট 18টা আমাদের গ্রুপ আছে, শ্রেণী আছে, এবং মোট 7টা আমাদের পিরিয়ডস আছে বা পর্যায় আছে। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে মোট 18টা গ্রুপ আছে এবং 7টা পর্যায়। 7টা পর্যায় আছে যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, 5, 6, 7, অর্থাৎ 7টা পর্যায়, এবং গ্রুপ হচ্ছে তার মানে পি 7খানা, আর জি মানে গ্রুপ হচ্ছে 18টা। এবং এই 18 নাম্বার যে গ্রুপটা আছে, সেই 18 নাম্বার গ্রুপটা যেটা, সেই 18 নাম্বার গ্রুপটা হচ্ছে আমাদের হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ এই টোটাল 18 নাম্বার গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ 18 হচ্ছে ইনার্ট গ্যাস। ঠিক আছে, ইনার্ট গ্যাস গ্রুপ, বা এটাকে আমরা বলছি এটা হচ্ছে ইনার্ট গ্যাস। ঠিক আছে, ইনার্ট গ্যাস যে গ্রুপ সেটা, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের বা নিষ্ক্রিয় মৌলের, এই জেনারেলি সবগুলোই গ্যাস, তার জন্যই আমরা এটাকে ইনার্ট গ্যাসও বলি। নিষ্ক্রিয় মৌলের যে গ্রুপ সেটা হচ্ছে গ্রুপ 18। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা এখানে দেখলাম 18টা আছে, এবং তার সঙ্গে আমাদের দুখানা রেয়ার এলিমেন্টসের বা বিরল মৃত্তিকা মৌলের, রেয়ার আর্থ এলিমেন্ট যেটাকে বলা হয়, সেই বিরল মৃত্তিকা মৌলের দুখানা আমাদের পিরিয়ডস আছে, পর্যায় আছে। সেটা হচ্ছে একটাকে আমরা বলছি ল্যান্থানয়েডস, আর একটাকে বলছি অ্যাক্টিনয়েডস। অর্থাৎ এই যে 57 ল্যান্থানামের থেকে চলে এসেছে ল্যান্থানয়েড, আর অ্যাক্টিনাইডের থেকে চলে এসেছে অ্যাক্টিনয়েডস। এবার সেই ল্যান্থানয়েডের থেকে ল্যান্থানামের থেকে ল্যান্থানয়েডস কি করে আসলো? বলছে এই যে ল্যান্থানয়েড 57 যেটা আছে, তারপরে আমরা এই মোট 14খানা, অর্থাৎ সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি, সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি, এই টোটাল 14টা যে আমাদের এলিমেন্টস আছে, এই 14টা এলিমেন্টসের আমরা দেখেছি কি যে এদের ভৌত এবং রাসায়নিক, মেনলি তাদের যে রেডিয়াসটা, অ্যাটমিক রেডিয়াসটা, সেটা অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি বেড়ে যাওয়া বা কমে যাওয়া উচিত, কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকছে, অর্থাৎ বাড়ছেও না। ফলে এটাকে আমরা বলছি, এগুলোকে সমস্তগুলোকে ল্যান্থানাম গ্রুপের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো, এই জন্য এটাকে বলছি ল্যান্থানয়েডস। আবার অ্যাক্টিনাইডের ক্ষেত্রেও তাই, অ্যাক্টিনাইডের পরের যে এলিমেন্ট থোরিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত আমরা যদি দেখি, এক্ষেত্রেও আমাদের একই ঘটনা। ঠিক আছে, এটাকে আমরা বলেছিলাম ল্যান্থানাইড সংকোচন। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলেছিলাম ল্যান্থানাইড সংকোচন। তাহলে ল্যান্থানাইড সংকোচন আমাদের ল্যান্থানামের পরের থেকে শুরু হয়, অর্থাৎ 57 এর পরের থেকে, যেটা সেটা হচ্ছে 58। ঠিক আছে,
সেরিয়াম যেটাকে বলা হয়, ঠিক আছে, সেই সিরিয়াম থেকে শুরু হয়ে লুটেশিয়াম অবধি যায়, আবার থোরিয়াম থেকে শুরু হয়ে লরেন্সিয়াম অবধি যায়। এটাকে আমরা বলছি এটা হচ্ছে আমাদের কাছে মডার্ন পিরিয়ডিক টেবিল। এবার বলছি এই মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা যদি দেখি, দেখা যাবে যে সেই মডার্ন পিরিয়ডিক টেবিলের আমাদের কিছুটা বৈশিষ্ট্য আছে। আমরা যদি 2-4টা জিনিস দেখে নিই, তাহলে পরে কি কি দেখবো? দেখো, এখানে হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এগুলো হচ্ছে অল, হাইড্রোজেনটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে হাইড্রোজেন বাদ দিলে বাকি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে সমস্তগুলোই হচ্ছে মেটাল, এবং এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল কেন বলা হয়? কারণ এদের যে অক্সাইডগুলো থাকবে, Li2O, ঠিক আছে, Na2O, এই সমস্ত অক্সাইডগুলো, Na2O, সমস্তগুলোই কি হয়? সমস্তগুলোই হচ্ছে জলে দিলে পরে এরা OH মাইনাস অ্যানায়ন হিসাবে তৈরি করে, অর্থাৎ ক্ষার উৎপন্ন করে। এর জন্য এদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। তারপরে যেটা আছে বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা হচ্ছে সবগুলোকে বলছি অ্যালকালি আর্থ মেটাল। অর্থাৎ এদেরকে অ্যালকালি আর্থ মেটাল কেন বলা হয়? অ্যালকালি মানে ক্ষারীয়, আর্থ মেটাল মানে মৃত্তিকা। তার মানে আমরা বাংলায় যদি বলি এটাকে, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মূলক। এবার বলছি এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মূলক কেন বলা হচ্ছে? বলছে যে এদেরকে ক্ষারীয় মৃত্তিকা মূলক এই কারণেই বলা হয় যে এদেরও যে ম্যাগনেসিয়ামে যদি বলি MgO, ক্যালসিয়ামের বলি CO, এরা হচ্ছে জলীয় দ্রবণে OH তৈরি করে, কিন্তু এরা হচ্ছে মাটির মধ্যে থাকে বিভিন্ন ধরনের। আমরা যেমন জানি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, মেনলি যদি ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের কথাই বলি, যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হচ্ছে প্রচুর পরিমাণে মাটিতে থাকে। যেমন আমরা স্টোন, পাথর, চুনা পাথর যদি বলি, ঠিক আছে, তাহলে এরা যেহেতু মাটিতে পাওয়া যায়, কাদার যদি বলি, যার জন্য এদেরকে বলা হয় অ্যালকালি আর্থ মেটাল, অর্থাৎ এরা আর্থ ক্রাস্টে থাকে, কিন্তু এরা অ্যালকালি। এবার এই দিকে যদি আমরা চলে আসি গ্রুপ 13-এ, গ্রুপ 13 হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এবার বলছে এখানে বোরন তো নন মেটাল, অ্যালুমিনিয়াম আছে যেটা মেটাল, গ্যালিয়াম নন মেটাল, ইন্ডিয়াম নন মেটাল, গ্যালিয়াম নন মেটাল, আবার এদিকে কার্বন, এগুলো হচ্ছে সব নন মেটাল, ঠিক আছে। এবার এখানে এগুলো হচ্ছে সব নন মেটাল, কার্বন বলো, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরিন, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরাইড, এগুলো হচ্ছে সমস্ত কিছু, ক্লোরিন, এগুলো সব হচ্ছে নন মেটাল, অর্থাৎ এরা হচ্ছে টোটালটা নন মেটাল। আর এই মাঝখানে যে আমরা সবুজ যে পোর্শনটা দেখছি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, এদেরকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্ট, অর্থাৎ সন্ধিগত মৌল। ট্রানজিশন এলিমেন্ট কেন বলা হচ্ছে এদেরকে? কারণ এরা হচ্ছে ইলেকট্রোপজিটিভ এলিমেন্টস, এদের কাছ থেকে ধীরে ধীরে ট্রানজিট হয়ে গিয়ে এই জায়গাগুলোতে যাচ্ছে, এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে আমরা যদি বলি এই বেরিলিয়ামের থেকে আমরা নাইট্রোজেন, কার্বন, এই সমস্ত জায়গাতে যদি যাই, অক্সিজেন, এরা হচ্ছে কি করছে? ট্রানজিট করছে কাকে? ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটাকে, মেটাল ক্যারেক্টারটাকে নন মেটালের দিকে ট্রানজিট করছে, বা ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারটাকে আমাদের ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টারের মধ্যে ট্রানজিট করছে, এবং সেই ট্রানজিশনের মাঝখানে এরাও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ক্যারেক্টার দেখাচ্ছে, এর জন্য এদেরকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। তাহলে এটা ছিল আমাদের, আর এগুলো পরবর্তীতে এগুলো সব আবিষ্কৃত হয়েছে, এগুলো হচ্ছে যেগুলো আমাদের রেড সিগন্যাল করে দেওয়া আছে, এগুলো হচ্ছে সব পরবর্তীতে আবিষ্কৃত আর্টিফিশিয়াল এলিমেন্টস, টোটাল 118টা। তাহলে আমাদের মেন যেটা, সেটা হচ্ছে এই যে পোর্শনটা। তাহলে একদিকে আমাদের আছে মেটালগুলো, 1 আর 2 এর মধ্যে আছে মেটাল, এদিকে হচ্ছে 3 থেকে শুরু হয়ে গিয়ে 18 অব্দি মেটাল, নন মেটাল মিক্সড আছে। তারপরে 3 থেকে 12-র মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে সব ট্রানজিশন মেটাল।
এরা হচ্ছে অল আর মেটাল বা ট্রানজিশন মেটাল, সন্ধিগত মৌল। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে 18টা আমাদের গ্রুপ আছে আর 7টা আমাদের পিরিয়ডস আছে। নেক্সট আমরা দেখি কি আছে। নেক্সট বলছে এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল যদি আমরা দেখি, তাহলে সেই মডার্ন পিরিয়ডিক টেবিলসে আমাদের বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো আছে সেই বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোর যে গ্রুপিং হয়, ব্লকিং হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে এই যে এলিমেন্টগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম কিংবা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এক এক ধরনের গ্রুপিং। ঠিক আছে, সেটা মানে আমরা এখন ডিসকাস করব কিভাবে এটাকে গ্রুপিং করা হয়েছে। এগুলোকে বলছে বিভিন্ন ব্লক এলিমেন্টসে ডিভাইডেড করা হয়েছে। কিভাবে ব্লক এলিমেন্টসে ডিভাইডেড করা হয়েছে বলছে যে আউটার মোস্ট যে ইলেকট্রনটা আছে সেটা যেই ব্লককে যেই অরবিটালের মধ্যে গিয়ে প্রবেশ করেছে, আমরা জানি আমাদের কাছে এস আছে, পি আছে, ডি আছে আর এফ আছে, এই চারখানা অরবিটাল। তাহলে চারখানা অরবিটালের মধ্যে আউটার মোস্ট ইলেকট্রনটা যে অরবিটালে গিয়ে প্রবেশ করবে সেই অরবিটালটাকে আমরা বলছি, মানে সেটাই হবে সেই অরবিটালের যে সাইনটা সেটাই হবে সেই এলিমেন্টসের ব্লক। তাহলে আমাদের কাছে কয়টা ব্লক থাকা উচিত? চারখানা। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক, এই মোট চারখানা ব্লক থাকা উচিত। ঠিক আছে, তাহলে এবার আমরা যদি দেখি তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আমরা লাস্ট অ্যাটমিক স্ট্রাকচারে আমরা দেখেছি যে কিভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে পারি। তাহলে এবার এখানে যদি আমরা দেখি তাহলে এস ব্লক এলিমেন্টস কোনগুলো হচ্ছে, তাহলে এস ব্লক এলিমেন্টস কোনগুলো, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি সবার প্রথম এই হাইড্রোজেন, সেটা ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, মানে লাস্ট ইলেকট্রন একটাই, যে একটা ইলেকট্রন কোথায় গিয়ে প্রবেশ করেছে? এসে গিয়ে প্রবেশ করেছে। লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি তাহলে 1s2, 2s1, অর্থাৎ লাস্ট ইলেকট্রন কোথায় গিয়ে প্রবেশ করলো? এসে। বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি 1s2, 2s2, লাস্ট ইলেকট্রন কোথায়? এসে। তার মানে এই যে এটা আছে গ্রুপটা 1 নাম্বার গ্রুপ, সেই 1 নাম্বার গ্রুপের তার মানে আমাদের গিয়ে দাঁড়াচ্ছে কি NS1। ঠিক আছে, আর 2 নাম্বার গ্রুপের গিয়ে দাঁড়াচ্ছে NS2। তার মানে এস ব্লক যে এলিমেন্টস সেটার জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS 1 থেকে 2, 1 হতে পারে, 2 হতে পারে। তাহলে NS1, 2 এটা হচ্ছে এস ব্লক এলিমেন্টসের আমাদের কনফিগারেশন। তার মানে এস ব্লক যদি আমরা এখন দেখি তাহলে এস ব্লক কোনটা কোনটা দাঁড়াচ্ছে কি? এস ব্লক দাঁড়াচ্ছে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, এই যে যেটা গ্রিন করে দেওয়া আছে সেটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। তার মানে হাইড্রোজেনের থেকে স্টার্ট একবারে রেডিয়ামে গিয়ে শেষ। এবার এখানে মাথায় রাখতে হবে যে এই যে এস ব্লক এলিমেন্টস বলছি তার মধ্যে গ্রুপ 1 এর ফ্রান্সিয়াম আর গ্রুপ 2 এর হচ্ছে রেডিয়াম, এই দুটো হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, তেজস্ক্রিয় মৌল, দে আর তেজস্ক্রিয়। তাহলে ফ্রান্সিয়াম আর হচ্ছে রেডিয়াম, এরা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে এস ব্লক এলিমেন্টস আমরা পেলাম, এস ব্লক এলিমেন্টস হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার গ্রুপ, এই দুটো গ্রুপের যত এলিমেন্টস আছে সবগুলো হচ্ছে এস ব্লক এলিমেন্টস। এরপরে আমরা তাহলে এস এর পরে আসবে আমাদের পি ব্লক এলিমেন্টস। তাহলে পি ব্লক এলিমেন্টস কি? পি ব্লক এলিমেন্টস মানে হচ্ছে তার মানে লাস্ট অরবিটাল ইলেকট্রনটা পিতে গিয়ে ঢুকবে। তাহলে এবার এখানে বলেছে হিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে হিলিয়াম অ্যাকচুয়ালি হিলিয়ামকে আমরা ধরবো না, কারণ হিলিয়াম আমাদের পিতে যায় না। বাট এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াচ্ছে গিয়ে বোরনের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে হচ্ছে 1s2, 2s2, 2p1। কার্বনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p2। নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p3। অক্সিজেনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p4। ফ্লোরিনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p5। ঠিক আছে, এবার নিয়নের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে গিয়ে?
নিয়নের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p6, অর্থাৎ লাস্ট ইলেকট্রন 6 নম্বর ইলেকট্রনটাও পিতে গিয়ে প্রবেশ করেছে, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামকে বাদ দিয়ে। তাহলে হিলিয়ামকে যদি আমরা বাদ দিই তাহলে পরে বোরন, কার্বন, তাহলে বোরনের নিচে অ্যালুমিনিয়াম, তারও একই ঘটনা হবে। সিলিকনের ক্ষেত্রে একই ঘটনা। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি দেখছি যে লাস্ট ইলেকট্রনটা কোথায় গিয়ে প্রবেশ করছে, পিতে। তাহলে পি ব্লক এলিমেন্টস এর ক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে গিয়ে NH2 NP, একের থেকে স্টার্ট হচ্ছে 6 নম্বরে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে পি ব্লক এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে পি ব্লক এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন কি দাঁড়াচ্ছে গিয়ে NH2 NP, 1 হতে পারে 6 হতে পারে, 1 থেকে 6 এর মধ্যে, 1 2 3 4 5 6 করে। তাহলে আমরা যদি সেই হিসেবে দেখি তাহলে পি ব্লক এলিমেন্টস কোনগুলো দাঁড়াচ্ছে গিয়ে রাইট সাইড যেগুলো আছে সেটা। হিলিয়ামকে আমরা বাদ দিলাম, তাহলে বাদ দিলে বোরন থেকে স্টার্ট করে মানে গ্রুপ 13 14 15 16 17 18, এই মোট যে 6টা গ্রুপ, সেই 6টা গ্রুপকে আমরা বলছি পি ব্লক এলিমেন্টস। তার মধ্যে 18 নম্বর যে 18 নম্বর গ্রুপ সেটা হচ্ছে কি ইনার্ট গ্যাস বা ইনার্ট গ্যাস এলিমেন্টস, বা যেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় মৌল। বাকি 17 16 15 14 13 এরা হচ্ছে সব মেটাল এবং নন মেটাল এবং মেটালয়েড, এই তিনটারই মিশ্রণ। তাহলে পি ব্লক এলিমেন্টস এর মধ্যে যা যা আছে সবগুলোই হচ্ছে কি মেটালও থাকতে পারে, নন মেটালও থাকতে পারে, বা মেটালয়েডসও থাকতে পারে। এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস এর। এবং বলছে এদের অক্সিডেশন স্টেটও আমাদের চেঞ্জ হতে পারে, এদের অক্সিডেশন স্টেট ভেরিয়াস হতে পারে। আমরা পরবর্তীতে পি ব্লক এলিমেন্টস যখন আমরা পড়বো সেপারেটলি, তখন পি ব্লক এলিমেন্টস আমরা পড়বো। পি ব্লক এলিমেন্টস এর আলাদা চ্যাপ্টার আছে, এস ব্লকের চ্যাপ্টার আছে, ডি ব্লকের চ্যাপ্টার আছে, এফ ব্লকেরও আলাদা চ্যাপ্টার আছে, তখন আমরা ইন ডিটেলস এগুলো পড়বো যা যা আছে। তাহলে এখানে আমরা দেখলাম পি ব্লক এলিমেন্টস এর আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার পি ব্লক এলিমেন্টস এর আমাদের জানি অক্সিডেশন স্টেট প্রচুরভাবে চেঞ্জ হয়। জেনারেলি -1 মানে -1ও হতে পারে, +3 হতে পারে, হ্যাঁ 4 হতে পারে, -3 হতে পারে, বিভিন্ন ধরনের। তাহলে এটা গেল আমাদের পি ব্লক এলিমেন্টস। নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে পি এর পরে ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস এর কি, ডি ব্লক এলিমেন্টস এ বলছে যে লাস্ট ইলেকট্রনটা যখন ডি তে গিয়ে প্রবেশ করে, এবার সেটার কি রকম, সেটা বলছে NS2 N-1 ডি 1 এর থেকে 14, এই হচ্ছে আমাদের টি ব্লক এলিমেন্টস। তাহলে NS2 আর হচ্ছে N-1 ডি টু দি পাওয়ার মানে 1 থেকে 14, এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তাহলে ডি ব্লক এলিমেন্টস এর আরেকবার ভালো করে লিখে নিই, NS2 N-1 ডি 1 এর থেকে 14, তাহলে এটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সেইটা ইলেকট্রনিক কনফিগারেশন কোথায় আছে বলছে, যে স্ক্যান্ডিয়াম থেকে যদি স্টার্ট করি, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, এটার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কত আছে 4s2 3d1। দেখো তাহলে 4s2 আর 3 মানে কত 4 - 1, দ্যাট ইজ n-1 d1। ঠিক তারপরেরটা হচ্ছে 4s2 3d2, এইভাবে যেতে যেতে আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে 4s2 3d14 হয়ে যাচ্ছে। কপারের ক্ষেত্রে হচ্ছে কত, সরি ভুল বললাম, এটা 10, ঠিক আছে ভুল বললাম, এটা হচ্ছে 10 হবে, 10, ঠিক আছে, সরি এটা হচ্ছে 10। 10, ঠিক আছে, তাহলে 4s2 3d10 জিঙ্ক। তার আগে কপার আছে, কপারটা হচ্ছে 4s1 3d10, যেটা 4s2 3d9 হয়ে যায় আমরা যদি ইয়ে করি, ঠিক আছে। তাহলে
এই যে মাঝখানে যে এলিমেন্টগুলো স্ক্যান্ডিয়ামের থেকে স্টার্ট হলো এদিকে মার্কারি অবধি শেষ হয়ে গেল, এগুলো হচ্ছে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্ট, সরি ডি ব্লক এলিমেন্ট। এবার তাদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলি কি না বলি সেটা পরে দেখি। ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে জিঙ্ক, ক্যাডমিয়াম বা মার্কারি এদের কাউকেই আমরা ট্রানজিশন এলিমেন্ট বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ ট্রানজিশন এলিমেন্ট মানে ডি ব্লক এলিমেন্টসগুলোকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, কিন্তু এখানে শুধু এক্সেপ্ট জিঙ্কের যে গ্রুপটা। কেননা ট্রানজিশন এলিমেন্ট তাদেরই বলা হয়, ট্রানজিশন এলিমেন্ট ট্রানজিশন এলিমেন্ট তাদেরই বলা হয় যেখানে কি বলবে পার্শিয়ালি ফিল্ড মানে অপূর্ণ ডি অরবিটাল বর্তমান থাকবে, অর্থাৎ অপূর্ণ, যেটা পূর্ণ হবে না সেই রকম টাইপের যে ডি অরবিটাল থাকবে সেটাকে আমরা বলছি ট্রানজিশন এলিমেন্ট। এবার বলছে সেটা কখন হবে, সেটা হয় তার সুস্থিত স্টেটে হতে পারে, কিংবা সব থেকে সুস্থিত যে অক্সিডেশন স্টেট সেটাতেও হতে পারে। বাট জিঙ্ক, ক্যাডমিয়াম বা মার্কারি এদের কোনোটার ক্ষেত্রেই সুস্থিত ইলেকট্রন বিন্যাস বা নর্মাল ইলেকট্রন বিন্যাসে আমাদের অর্ধপূর্ণ বা অপূর্ণ ডি অরবিটাল থাকে না, কারণ এখানেও ডি 10 থাকে, এক্ষেত্রেও 10, এক্ষেত্রেও 10, প্রত্যেকটার ক্ষেত্রে 10। +2 অক্সিডেশন স্টেট হচ্ছে এদের স্টেবল অক্সিডেশন স্টেট, +2। এই +2 অক্সিডেশন স্টেটে জিঙ্ক, ক্যাডমিয়াম বা মার্কারি কারোরই কিন্তু অপূর্ণ ডি অরবিটাল থাকে না, সবসময় যেন ফিল আপ থাকে। এর জন্য এদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয় না, কিন্তু বাকিদেরকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। তাহলে ডি ব্লক এলিমেন্টস, কিন্তু এরা ডি ব্লক এলিমেন্ট। এরপরে তাহলে ডি ব্লক এলিমেন্টস হচ্ছে এই যে এখানে স্ক্যান্ডিয়াম থেকে স্টার্ট এবং মার্কারিতে গিয়ে শেষ, এরা হচ্ছে সব ডি ব্লক এলিমেন্ট। নেক্সট বলছে তাহলে এ ব্লক এলিমেন্টস কারা? তাহলে এ ব্লক এলিমেন্টস বলছে যে যাদের ক্ষেত্রে এফ এ গিয়ে ইলেকট্রনটা, তাহলে সেটা কিরকম? সেটা বলছে NH2 N-1 D101, তারপরে বলছে N-2 F1 থেকে 14। এটা বলছে এফ ব্লক এলিমেন্টসের ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ এফ ব্লক এলিমেন্টস যে আছে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা। অর্থাৎ আমরা যদি বলি তাহলে এফ ব্লক এলিমেন্টস কারা, বলছি এফ ব্লক এলিমেন্টস, তাহলে আমরা জেনারেলি যেটাকে বুঝি এফ ব্লক এলিমেন্টস বলতে সেটা হচ্ছে যে এই যে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট এর পরের যে এলিমেন্টগুলো থাকে, এরপরে যে 14খানা এলিমেন্ট হাওয়া, অর্থাৎ 57 থেকে 72 চলে গেছে অ্যাটমিক নাম্বার, তো 14খানা ইলেকট্রন হাওয়া মানে এলিমেন্ট হাওয়া হয়ে গেছে, এখানে 89 থেকে চলে গেছে 104, এখানেও 14খানা এলিমেন্ট হাওয়া হয়ে গেছে। এই এলিমেন্টগুলোকে বলা হয় এফ ব্লক এলিমেন্টস। এদেরকে রেয়ার আর্থ এলিমেন্টও বলা হয়, ঠিক আছে। তাহলে এদেরকে আমরা বলছি এফ ব্লক এলিমেন্টস। এবার বলছি এফ ব্লক এলিমেন্টস তাহলে কি, এই যে ল্যান্থানামের পরবর্তী যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কি কি, এই যে সেই এলিমেন্টগুলো। তাহলে এখানে হচ্ছে এই যে ল্যান্থানাইটের পরে সিরিয়াম, প্রোমিথিয়াম, নিওবিডিনাম, ঠিক আছে, তারপরে হচ্ছে থোরিয়াম, তারপরে লাস্টে হচ্ছে এখানে লুটেশিয়াম, এখানে হচ্ছে লরেন্স। এই এলিমেন্টগুলোকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। এই মোট 14খানা করে টোটাল 38টা, এই 38টা এলিমেন্টকেই আমরা বলছি এফ ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এবার এদের যা প্রপার্টি আছে সেটা আমরা পরে দেখে নেব, অবভিয়াসলি এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা 4খানা ব্লক এলিমেন্টস দেখলাম, ঠিক আছে। তাহলে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক আর হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এরপরে বলেছে যে আমরা তো দেখলাম, এখন বলছে যে ইলেকট্রন বিন্যাস আমাদের দেওয়া আছে কোনো একটা এলিমেন্টসের, সেখান থেকে আমরা পর্যায় সারণীতে কি করে এর অবস্থান নির্ণয় করতে পারবো, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কাউকে দিয়ে দিলে সেখান থেকে আমরা কি করে তার পর্যায় সারণীতে কত
অবস্থান থাকবে সেটাকে আমরা নোট করব। আধুনিক পর্যায় সারণীতে সবকিছু সম্ভব। মেন্ডেলিফের পর্যায় সারণীতে একটু সমস্যা ছিল, বাট আধুনিকে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যদি সাপোজ কেউ বলে যে একটা এলিমেন্টস আছে এ, সেটার হচ্ছে 17, ঠিক আছে, 17 তার হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যাটমিক নাম্বার সমান 17। তাহলে এবার বলেছে যে সেটার পর্যায় সারণীতে অবস্থান কত হবে, অর্থাৎ কত নাম্বার গ্রুপ এবং কত নাম্বার পর্যায়ে সে অবস্থান করবে। তাহলে এবার সবার প্রথমে হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আঁকা, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তাই তো, 6, 10, 2, 5, 7। তাহলে লাস্ট, তারপরে আমরা দেখব সবার লাস্টের যে ইলেকট্রনটা আছে, সবার লাস্ট যে অরবিটালটা, মানে এখানে এটা কি এন এর ভ্যালু, এটাও এন এর ভ্যালু, তাহলে সবার লাস্ট যে ভ্যালুটা সেটা সেটা কি আছে 3, তার মানে এখানে এন এর ভ্যালু সমান সমান কত 3। তাহলে পরে আমরা এবার কি বলবো যে এন ইজ ইকাল টু কি বলছে, মৌলটির পর্যায় সংখ্যা। তাহলে এন সমান সমান হচ্ছে মৌলটির পর্যায় সংখ্যা। তাহলে এখানে মৌলটির পর্যায় সংখ্যা কত 3 নাম্বার, তার মানে 3 নাম্বার পর্যায়ে আছে। ভেরি গুড। এবার বলছে কত নাম্বার গ্রুপে আছে সেটা দেখতে হবে, 3 নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপে আছে, ঠিক আছে। তাহলে 3 নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপ যদি আমরা দেখতে চাই, তাহলে পরে বলছে যে কত, যদি বলছে যে 18 নিচে হয়, একটা কথা মাথায় রাখতে হবে, যদি 18 এর নিচে হয় ইলেকট্রন সংখ্যা, তাহলে বলছে মোট ইলেকট্রন সংখ্যা যদি 18 এর নিচে হয়, তখন আমরা কি করব, তখন যেটা আছে তার অ্যাটমিক নাম্বার সেটাই হয়ে যাবে তার গ্রুপ নাম্বার। তাহলে পর্যায় হচ্ছে এটা, তার মানে পর্যায় সমান সমান হচ্ছে, যেহেতু এটা 17 আছে তার মানে পর্যায় সমান সমান 3 নাম্বার পর্যায়, আর গ্রুপ বা শ্রেণী সমান সমান কত 17 নাম্বার। এবার বললো সাপোজ যে এক্স একটা গ্রুপ, সেটা হচ্ছে 9 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করে করব, তাহলে এক্ষেত্রে প্রথমে আমাকে দেখতে হবে এটার ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p5। তাহলে এক্ষেত্রেও তাই 1s2, 2s2, 2p5, এটা বলছে 9, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব যে লাস্টে কত আছে 5 আর 2 7, তাহলে 7। তাহলে কিন্তু পিরিয়ড হচ্ছে কত নাম্বার পিরিয়ড, n সমান সমান 2, মানে 2 নাম্বার পর্যায়। তার মানে এক্ষেত্রে বলছে কত হচ্ছে পর্যায় সমান সমান 2 নাম্বার পর্যায়, আর গ্রুপ সমান সমান কত হবে, তাহলে 2 নাম্বারে যদি আমরা 7 নাম্বার গ্রুপ দিই, তাহলে 7 নাম্বার গ্রুপে কিন্তু নেই। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে যেহেতু 2 নাম্বার গ্রুপের, তাহলে 2 নাম্বার গ্রুপের এখানে আমরা এটা হচ্ছে 17, তাহলে 17 নাম্বার, সরি 2 নাম্বার পিরিয়ডে 17 নাম্বার গ্রুপে এটা থাকবে। তাহলে 2 নাম্বার পর্যায়ে 17 নাম্বার গ্রুপ। এইটা হচ্ছে আমাদের কিছু ডিমেরিটস। কিন্তু এবার যদি আমাকে যদি বলে কেউ, সাপোজ ওয়াই একটা দেওয়া আছে, সেই ওয়াইটার হচ্ছে 25, তাহলে সেটার যদি আমাকে বলে যে সেটার গ্রুপ কত, তার পর্যায় কত, সেটা বের করতে হবে। অবশ্যই আমরা বের করতে পারবো। তাহলে সেটার ক্ষেত্রে যদি কি করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d, 4s2 এর পরে 3d কত হবে
তাহলে 6 4 10, 10 20 হয়ে গেল 3d5 হয়ে গেল। তাহলে 3d5 এখন বলছে আমাদেরকে তখন কি করতে হবে, তখন আমাদের এক্ষেত্রে দেখতে হবে কি যে কত আছে এখানে, লাস্ট হচ্ছে কত 4, তাহলে n এর ভ্যালু কত 4, সর্বশেষ যে nটা সেটা, তার মানে পিরিয়ড p সমান 4 নাম্বার পিরিয়ডে আছে। এবার বলছে এই দুটোকে আমরা যোগ করব, লাস্ট যে দুটো 4s মানে আমরা ns আর হচ্ছে nd যেটা থাকবে n-1d, সরি n-1d সেটাকে যোগ করব। তাহলে যদি যোগ করি তাহলে করে কি দাঁড়াচ্ছে গিয়ে 5 আর 2 কত 7, তার মানে গ্রুপ সমান সমান কত 7, 7 নাম্বার গ্রুপ, 5 নাম্বার সরি 4 নাম্বার পর্যায়ে 7 নাম্বার গ্রুপ। তাহলে জাস্ট একটুখানি দেখে নিই, 4 নাম্বার পর্যায়ে 7 নাম্বার গ্রুপ, দেখি এটা 1 নাম্বার পর্যায়ে, 2 নাম্বার পর্যায়ে, 3 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে, 4 নাম্বার পর্যায়ে 7 নাম্বার গ্রুপ হচ্ছে mn। তাহলে দেখো mn এর অ্যাটমিক নাম্বার কত 25, তাহলে মিলে গেল। এবারে বলছে যে তাহলে পরে এবার এখানে দেখি যে যদি সাপোজ আমাদের একটা যে কোনো এলিমেন্ট তার হচ্ছে 39, একটা এলিমেন্ট সেটার অ্যাটমিক নাম্বার হচ্ছে 39, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তার মানে 20 হয়ে গেল। 4s2 এর পরে হচ্ছে কত হচ্ছে 3d, 10, তাহলে কত হলো 10, 10 20, 30, 3d হয়ে গেল। 3d এর পরে কি আসবে, 3d এর পরে হচ্ছে 4p, 5s, তাহলে 4p এর কত হচ্ছে, তাহলে 4p তে 6 আর 5s এ হচ্ছে 2, তারপরে কত হচ্ছে 3d 10, তাই না? তাহলে 30 হয়ে গেল আর বাকি থাকলো 9। তাহলে 9টাকে আমরা যদি করি তাহলে 9 হচ্ছে আমাদের 3d এর পরে 4p আসে, 4p এর পরে 5s, 5s এর পরে 4p, আচ্ছা দেখিনি 39টা কার আছে, 39, 39, 39 এই ওয়াই, আচ্ছা ঠিকই আছে। চলো দেখি তাহলে এবার এটাকে, তাহলে 3d 10, 3d 10 এর পর হচ্ছে 4p6, 5s2, তারপরে 4d1, ঠিক আছে? তাহলে 4d1, তাহলে 4p6, 5s2, 4d1, তাহলে এবার আমাদের এখানে কত দাঁড়ালো গিয়ে, লাস্টে হচ্ছে 5, ম্যাক্সিমাম n এর ভ্যালু হচ্ছে কত 5, 5 হলো। এবারে বলছে যে তাহলে 5 যখন হলো তাহলে লাস্ট আমরা নিব 5s আর হচ্ছে 4d, তাহলে 5s আর 4d তে টোটাল কয়টা ইলেকট্রন, দুটো প্লাস একটা সমান সমান হচ্ছে 3টা ইলেকট্রন, তার মানে জি গ্রুপ নাম্বার হচ্ছে কত 3, তাহলে 5 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপ, দেখা যাক 5 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপ, তাহলে হচ্ছে এটা হচ্ছে 5 নাম্বার পর্যায়ে, 6 নাম্বার, 7 নাম্বার, 5 নাম্বার পর্যায়ে যে 3 নাম্বার গ্রুপ ইট্রিয়াম, তাহলে 39। তাহলে এভাবে আমরা কি করতে পারি যে ইলেকট্রনের বিন্যাস থেকে পর্যায় সারণীতে তার অবস্থান আমরা নির্ণয় করতে পারি।
এবার যেটা লাগবে সেটা হচ্ছে আইইউপিএসি নোমেনক্লেচার, ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইইউপিএসি নোমেনক্লেচার, এবার বলছে আইইউপিএসি নোমেনক্লেচার যখন আমরা করব তখন বলছে যে অ্যাটমিক যে নাম্বার আছে সেই অ্যাটমিক নাম্বারের উপর বেস করে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করতে পারি। তাহলে সেই আইইউপিএসি নোমেনক্লেচারে কি হবে, যে বলছে যদি জিরো হয়, ডিজিট যদি আমরা জিরো হয়, কোনো একটা দেওয়া আছে অ্যাটমিক নাম্বার, সাপোজ কেউ বললো যে 102, তাহলে এটার আইইউপিএসি নোমেনক্লেচার কি হবে, তাহলে সেইভাবে, তাহলে যদি জিরো ডিজিট হয় তখন আমাদের তার নাম দাঁড়াচ্ছে কি, জিরো মানে নীল, এবং সেটার অ্যাব্রিভিয়েশন আমাদের দাঁড়াচ্ছে কি এন, অনলি এন। যদি ওয়ান হয় তাহলে পরে বলছে যে ইউএন, মানে অ্যাকচুয়ালি ইউনিক আমরা বলি না, বা ইউনিট, ইউনিট বা ইউনিক থেকে, ইউনিক মানে একক, বা ইউনিট মানেও একক, সেখান থেকে ইউএন আসছে। তাহলে এবার এক্ষেত্রে আমাদের অ্যাব্রিভিয়েশন কি আছে, ইউ। এরপরে বলছে যে যদি 2 হয় ডিজিট, ঠিক আছে, তাহলে পরে সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে কি বিআই, মানে বাই, আমরা সবাই জানি বাই। এবার এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে বি। এবার যদি 3 হয় দেন তখন সেটাকে আমরা বলছি 3 হলে ট্রাই, সেটা অ্যাব্রিভিয়েশন হচ্ছে টি। যদি 4 হয় দেন সেটা হচ্ছে কোয়াড, এটাকে টেট্রা বলি না আমরা, কিউ ইউ এ ডি, কোয়াড, এবং এটার অ্যাব্রিভিয়েশন কিউ। দেন যদি 5 হয় সেটাকে আমরা বলছি পেন্ট, এবং সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে পি। দেন যদি 6 হয় সেটাকে আমরা বলছি হেক্স, সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইচ। যদি 7 হয় সেটার অ্যাকচুয়ালি আমরা হেক্স ভাব, মানে হেপ্ট ভাবি, বাট এটা হয়ে যাবে সেপ্ট, এসিপিটি, সেপ্ট, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এস। তারপর যদি 8 হয় দেন আমরা জানি তো সেটাকে অক্টা বলি, ওসিটি, সেপ্টেম্বর অক্টোবর, তো সেটা হচ্ছে ও। এবার 9 যদি হয় দ্যাট ইজ আমরা বলছি ইএনএন, এন, এবং সেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে এন। এটা ননা বলতে পারবো না কারণ এন অলরেডি দেওয়া আছে। তাহলে যখন আমরা একটা নিয়ে নেব অ্যাব্রিভিয়েশন, তখন আর সেকেন্ড টাইম আমরা অন্য আর নিতে পারবো। এখানে যেমন এন, ইউ, বি, টি সবগুলোই সিঙ্গেল টাইম, কিউ, পি, এইচ, এস, ও, ই, তাহলে এগুলো হচ্ছে সবগুলোই সিঙ্গেল। এখন বলছে যে 102, এটা যে দেওয়া আছে এটার তাহলে নাম কি হচ্ছে, তাহলে 102 মানে ওয়ান, ওয়ান মানে ইউ এন, ঠিক আছে, প্লাস। এবার বলেছে জিরো, জিরো মানে কি আছে, নীল, এন আই এন, নীল। তারপরে কি আছে, 2 দেওয়া আছে, 2 মানে বিআই, বিআই, ঠিক আছে। তাহলে পরে এবার আমাদের এটার দিয়ে নাম কি দাঁড়াচ্ছে, উন নীল বি বাই, ঠিক আছে। এবার লাস্টে আমরা কি যোগ করব, লাস্টে আমরা ইউএম যোগ করব, ঠিক আছে। আই যদি থেকে যায় তো ভালো, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ইউএম আমরা যোগ করব। তাহলে উন নীল বিয়াম, তাহলে 102 যার, সেটার আইইউপিএসি নোমেনক্লেচার, যার অ্যাটমিক নাম্বার 102, তার আইইউপিএসি নোমেনক্লেচার হচ্ছে উন নীল বিয়াম। একইভাবে যদি আমাদের কেউ বলে যে 111, এই 111, এটার তাহলে আমাদের এবং এটা যদি আমরা বলি তাহলে এটার ক্ষেত্রে আমাদের এর সাইন, ঠিক আছে, বা তোমার সংকেত যেটাকে আমরা বলছি, সেটার সংকেত কি দাঁড়াচ্ছে, গিয়ে সংকেত সমান সমান হচ্ছে এখান থেকে ইউ যাবে, 1-এর জন্য ইউ, 0-এর জন্য এন, আর 2-এর জন্য বি, তাহলে এটা ইয়ের চিহ্ন গিয়ে দাঁড়াচ্ছে ইউএন বি। একইভাবে 111 যদি আমরা করি তাহলে 111-র ক্ষেত্রে এটার আগে সাইন যদি করি তাহলে ইউ, প্রথমটা ক্যাপিটাল, দেন ইউ, 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 111। তাহলে এবার এটার আমাদের নাম কি দাঁড়াচ্ছে, প্রথমটা তো হচ্ছে উন, প্লাস তারপরে আবার উন, প্লাস তারপরে আবার উন,
তারপরে হচ্ছে আই ইউ এম, ঠিক আছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে কি উন 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 নিয়াম, উনুনুনিয়াম, ঠিক আছে। এটার নাম দাঁড়াচ্ছে গিয়ে উনুনুনিয়াম। একইভাবে যদি 105 এটা যদি বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করে নোমেনক্লেচার করবো ইউপিএসসি নোমেনক্লেচার, এটা কিন্তু পরীক্ষায় আসে, দেখেছি আমি, ঠিক আছে। তাহলে ইউএন 1, ঠিক আছে, প্লাস নীল, প্লাস হচ্ছে 5 মানে পেন্ট, পিএনটি পেন্ট। তাহলে এটা সাইন কি দাঁড়াচ্ছে গিয়ে, সাইন দাঁড়াচ্ছে ইউ এন পি, ইউএন পি হচ্ছে এর সংকেত, অর্থাৎ আমরা যদি এটা সংকেত বলি তাহলে এর সংকেত গিয়ে দাঁড়াচ্ছে ইউএনপি, ঠিক আছে। আর এটার নাম দাঁড়াচ্ছে তাহলে গিয়ে কি উন নীল পেন্টিয়াম, উন্নীল পেন্টিয়াম, ঠিক আছে। তাহলে এভাবে আমরা নোমেনক্লেচার করতে পারবো আইইউপিএসসি নোমেনক্লেচার। তাহলে এইটুকু আমাদের গেল। এরপরে বলছে যে আমরা যেটা আসব সেটা হচ্ছে মৌলের বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্ম আছে, সেই ধর্মগুলো কি কি বলছে, অ্যাটমিক রেডিয়াস, আয়নিক রেডিয়াস, মেটালিক নন মেটালিক ক্যারেক্টার, অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি, আয়নাইজেশন পোটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ডেনসিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এটসেট্রা। এই সমস্ত বিভিন্ন ধরনের আমাদের ইয়ে আছে। তো সেটা আমরা করব অবশ্যই, সেটা আমরা নেক্সট লেকচারে আমরা মোটামুটি টোটাল পোর্শনটাকে শেষ করব।